च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। গুরুভাবে মথুরের প্রতি কৃপা। পৃষ্ঠা সংখ্যা 119। ঠাকুরের ঐরূপে প্রসাদ চাহিয়া লওয়ায় যোগানন্দ স্বামীর চিন্তা। স্বামী যোগানন্দ তখন বালক। সৎকুলে বনেদি সাবর্ণ চৌধুরীদের ঘরে জন্ম, কাজেই মনে বেশ একটু অভিমানও ছিল। ঠাকুরবাড়ির খাজাঞ্চি, কর্মচারী, পূজারী প্রভৃতিদের একটা মানুষ বলিয়াই বোধ হইত না। তবে ঠাকুরের ভালোবাসায় ও অহেতুক কৃপায় তাহার শ্রীপদে মাথা বিক্রয় করিয়া ফেলিয়াছেন এবং রাসমণির বাগানের এক প্রকার পার্শ্বেই তাহাদের বাড়ি বলিলেও চলে। কাজেই ঠাকুরের নিকট নিত্য যাওয়া আসার বেশ সুবিধা। আর না যাইয়াই বা করেন কি? ঠাকুরের অদ্ভুত আকর্ষণ যে জোর করিয়া নিয়মিত সময়ে টানিয়া লইয়া যায়। কিন্তু ঠাকুরকে মানেন বলিয়া কি আর ঠাকুরবাড়ির লোকেদের সঙ্গে প্রীতির সহিত আলাপ করা চলে? অতএব প্রসাদী ফলমূল আদি কেন আসিল না বলিয়া ঠাকুর ব্যস্ত হইলে তিনি বলিয়াই ফেলিলেন, তা নাই বা এলো মশাই, ভারী তো জিনিস, আপনার তো ও সকল পেটে সয় না, ওর কিছুই তো খান না, তখন নাই বা দিলে। আবার ঠাকুর যখন তাহার ঐরূপ কথায় কিছুমাত্র কর্ণপাত না করিয়া অল্পক্ষণ পরেই নিজে খাজাঞ্চিকে ওই বিষয়ের কারণ জিজ্ঞাসা করিতে যাইলেন, তখন যোগীন ভাবিতে লাগিলেন, কি আশ্চর্য, ইনি আজ সামান্য ফল মূল মিষ্টান্নের জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন? যাকে কিছুতে বিচলিত হতে দেখিনি তার আজ এ ভাব কেন? ভাবিয়া চিন্তিয়া বিশেষ কোনোই কারণ না খুঁজিয়া পাইয়া শেষে সিদ্ধান্ত করিলেন, বুঝিয়াছি, ঠাকুরই হন আর যত বড় লোকই হন, আকরে টানে আর কি। বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু তো থাকবে। শেষে সিদ্ধান্ত করিলেন, বুঝিয়াছি, ঠাকুরই হন আর যত বড় লোকই হন, আকরে টানে আর কি। বংশানুক্রমে চালকলা বাঁধা পূজারী ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছেন, সে বংশের গুণ একটু না একটু থাকবে তো, তাই আর কি। বড় বড় বিষয়ে ব্যস্ত হন না, কিন্তু এই সামান্য বিষয়ের জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তা নহিলে নিজে ওসব খাবেন না, নিজের কোনো দরকারেই লাগবে না, তবু তার জন্য এত ভাবনা কেন? বংশানুগত অভ্যাস। ঠাকুরের ঐরূপ করিবার কারণ নির্দেশ। যোগীন বা যোগানন্দ স্বামীজি এইরূপ সিদ্ধান্ত করিয়া বসিয়া আছেন। এমন সময় ঠাকুর ফিরিয়া আসিলেন এবং তাহাকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন, কি জানিস, রাসমণি দেবতার ভোগ হয়ে সাধুসন্ত ভক্তলোকে প্রসাদ পাবে বলে এতটা বিষয় দিয়ে গেছে। এখানে যা প্রসাদী জিনিস আসে সেসব ভক্তেরাই খায়। ঈশ্বরকে জানবে বলে যারা সব এখানে আসে তারাই খায়। এতে রাসমণির যে জন্য দেওয়া তা সার্থক হয়। কিন্তু তারপর ওরা, ঠাকুর বাড়ির বামুনেরা যা সব নিয়ে যায়, তার কি ওরূপ ব্যবহার হয়? চাল বেচে পয়সা করে। কারো কারো আবার বেশ্যা আছে,
ওই সব নিয়ে গিয়ে তাদের খাওয়ায়, এই সব করে। রাসমণির যে জন্য দান, তার কিছু অন্তত সার্থক হবে বলে এত করে ঝগড়া করি। যোগীন স্বামীজি শুনিয়া অবাক, ঠাকুরের এ কাজেরও এত গূঢ় অর্থ। মথুরের সহিত ঠাকুরের অদ্ভুত সম্বন্ধ। এই রূপে কি একটা মধুর সম্বন্ধই না ঠাকুর মথুরের সহিত পাতাইয়াছিলেন। মথুরের ভালোবাসা ঘনীভূত হইয়া শেষে যে বাবা অন্তঃপ্রাণ হইয়াছিল, তাহা যে ঠাকুরের এইরূপ অহেতুক কৃপার ফলে, এই কথা বেশ বুঝিতে পারা যায়। তাহার পর ঠাকুরের বালকবৎ অবস্থা মথুরকে কম আকর্ষণ করে নাই। সাংসারিক সকল বিষয়ে অনভিজ্ঞ বালকের প্রতি কাহার মন না আকৃষ্ট হয়? নিকটে থাকিলে ক্রীড়ামত্ততায় পাছে তাহার কোনো অনিষ্ট হয় বলিয়া ভয়চকিত নয়নে তাহার অকারণ মধুর চেষ্টাদি দেখিতে ও তাহাকে রক্ষা করিতে কে না ত্রস্তভাবে অগ্রসর হয়। আর ঠাকুরের বালক ভাবটাতে তো আর কৃত্রিমতা বা ভানের লেশমাত্র ছিল না। যখন তিনি ওইভাবে থাকিতেন, তখন তাহাকে ঠিক ঠিক আত্মরক্ষণা সমর্থ বালক বলিয়াই বোধ হইত। কাজেই তেজিয়ান বুদ্ধিমান মথুরের তাহাকে সকল বিষয়ে রক্ষা করিবার সতই যে একটা চেষ্টার উদয় হইবে, তাহাতে আর বিচিত্রতা কি? অতএব একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করিতেন, অপরদিকে তেমনি আবার তিনি বাবাকে অনভিজ্ঞ বালক জানিয়া সর্বদা রক্ষা করিতে প্রস্তুত থাকিতেন। সর্বজ্ঞ গুরুভাব ও অল্পজ্ঞ বালকভাবের বাবা তে এইরূপ বিচিত্র সমাবেশ দেখিয়া মথুর বোধ হয় মনে মনে স্থির করিয়াছিলেন যে সাংসারিক সকল ব্যাপারে, এমনকি দেহ রক্ষাদি বিষয়েও তাহাকে বাবাকে রক্ষা করিতে হইবে। আর মানব চক্ষু ও শক্তির অন্তরালে অবস্থিত সূক্ষ্ম পারমার্থিক ব্যাপারে বাবাই তাহাকে রক্ষা করিবেন। অতএব একই কালে দেব ও মানব, সর্বজ্ঞ ও অল্পজ্ঞ, মহাজটিল বিপরীত ভাব সমষ্টির অপরূপ সম্মিলন ভূমি, এ অদ্ভুত বাবার প্রতি মথুরের ভালোবাসাটাও যে একটা জটিল ভাব ধারণ করিয়াছিল, এ কথা আমরা বেশ বুঝিতে পারি। মথুরের কাম কীটের কথা বলিয়া বালক ভাবাপন্ন ঠাকুরকে বুঝানো। ভাবমুখে অবস্থিত বরাভয়কর বাবা মথুরের উপাস্য হইলেও বালক ভাবাবিষ্ট সরলতা ও নির্ভরের ঘন মূর্তি সেই বাবাকেই আবার সময়ে সময়ে মথুরকে নানা কথায় বুলাইতে ও বুঝাইতে হইত। বাবার জিজ্ঞাসিত বিষয় সকল বুঝাইবার উদ্ভাবনী শক্তিও মথুরের ভালোবাসায় বেশ যোগাইত। মথুরের সহিত কথা কহিতে কহিতে হঠাৎ বহির্দেশে গমন করিয়া বাবা একদিন চিন্তায় মুখখানি শুষ্ক করিয়া ফিরিয়া আসিয়া মথুরকে বলিলেন, এ কি ব্যারাম হলো বলো দেখি? দেখলুম প্রস্রাবের দ্বার দিয়ে শরীর থেকে যেন একটা পোকা বেরিয়ে গেল। শরীরের ভিতর এমন তো কারুর পোকা থাকে না, আমার এ কি হলো? পূর্বেই যে বাবা হয়তো গূঢ় আধ্যাত্মিক তত্ত্ব সকল অপূর্ব সরলভাবে বুঝাইয়া মোহিত ও মুগ্ধ করিতেছিলেন, সেই বাবাই এখন বালকের ন্যায় নিষ্কারণ ভাবিয়া অস্থির, মথুরের আশ্বাস বাক্য এবং বুদ্ধির উপর নির্ভর করিতেছেন। মথুর শুনিয়াই বলিলেন, ও তো ভালোই হয়েছে বাবা, সকলের অঙ্গেই কাম কীট আছে, উহাই তাদের মনে নানা কুভাবের উদয় করে কুকাজ করায়। মার কৃপায় তোমার অঙ্গ থেকে সেই কাম কীট বেরিয়ে গেল, এতে এত ভাবনা কেন?
বাবা শুনিয়াই বালকের ন্যায় আশ্বস্ত হইয়া বলিলেন, ঠিক বলেছ। ভাগ্যিস তোমায় কথা বললুম, জিজ্ঞাসা করলুম বলিয়া বালকের ন্যায় ওই কথায় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। মথুরের সহিত ঠাকুরের ভক্তদিগের আগমন কথা। কথায় কথায় একদিন বাবা বলিলেন, দেখো, মা সব আমায় দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন। এখানকার ঠাকুরের নিজের সব ঢের অন্তরঙ্গ আছে, তারা সব আসবে, এখান থেকে ঈশ্বরীয় বিষয় জানবে, শুনবে, প্রত্যক্ষ করবে, প্রেম ভক্তি লাভ করবে নিজের শরীর দেখাইয়া। এই খোলটা দিয়ে মা অনেক খেলা খেলবেন, অনেকের উপকার করবেন, তাই এই খোলটা এখনো ভেঙে দেননি, রেখেছেন। তুমি কি বলো, এসব কি মাথার ভুল, না ঠিক দেখেছি বলো দেখি? মথুর বলিলেন, মাথার ভুল কেন হবে বাবা? মা যখন তোমায় এ পর্যন্ত কোনোটাই ভুল দেখান নাই, তখন এটাই বা কেন ভুল হবে? এটাও ঠিক হবে। এখনো তারা সব দেরি করছে কেন? অন্তরঙ্গ ভক্তেরা শিগগির শিগগির আসুক না, তাদের নিয়ে আনন্দ করি। বাবাও বুঝিয়া গেলেন মাও সব ঠিক দেখাইয়াছেন। বলিলেন, কি জানি বাবু, কবে তারা সব আসবে। মা বলেছেন, দেখিয়েছেন, মার ইচ্ছায় যা হয় হবে। ঠাকুরের বালকভাবে দৃষ্টান্ত শুষ্নী শাক তোলার কথা। রানী রাসমণির পুত্র ছিল না, 4 কন্যা ছিল। মথুরবাবু তাহাদের মধ্যে তৃতীয়া ও কনিষ্ঠাকে পর পর বিবাহ করিয়াছিলেন। অবশ্য একজনের মৃত্যু হইলে অপরকে বিবাহ করিয়াছিলেন। জামাতাদিগের ভিতর বিষয় লইয়া পরে পাছে কোনো গণ্ডগোল বাঁধে, এজন্য বুদ্ধিমতী রানী স্বয়ং বর্তমান থাকিতে থাকিতে প্রত্যেকের ভাগ নির্দিষ্ট করিয়া চিহ্নিত করিয়া দিয়া যান। ওইরূপে বিষয় ভাগ হইবার পরে একদিন মথুরবাবুর পত্নী বা সেজগিন্নি অপরের ভাগের এক পুষ্করিণীতে স্নান করিতে যাইয়া সুন্দর শুষ্নী শাক হইয়াছে দেখিয়া তুলিয়া লইয়া আসেন। কেবল ঠাকুর তাহার ওই কার্য দেখিতে পাইয়াছিলেন। তাহার ঐরূপ কার্য দেখিয়াই ঠাকুরের মনে নানা তোলা পাড়া উপস্থিত। না বলিয়া ওরূপে অপরের বিষয় সেজগিন্নি লইয়া গেল, বড় অন্যায়। না বলিয়া ওরূপে লইলে যে চুরি করা হয় তাহা ভাবিল না, আর অপরের জিনিসে ওরূপ লোভ করা কেন বাবু, ইত্যাদি ইত্যাদি। ঐরূপ নানা কথা ভাবিতেছেন। এমন সময় রানীর যে কন্যার ভাগে ওই পুষ্করিণী পড়িয়াছে তাহার সহিত দেখা। অমনি ঠাকুর তাহার নিকট ওই বিষয়ের আদ্যপান্ত বলিলেন। তিনি শুনিয়া এবং সেজগিন্নি যেন কতই অন্যায় করিয়াছে বলিয়া ঠাকুরের ঐরূপ গম্ভীর ভাব দেখিয়া হাস্য সংবরণ করিতে পারিলেন না। ব্যঙ্গ করিয়া বলিলেন, তাই তো বাবা, সেজ বড় অন্যায় করেছে। এমন সময় সেজগিন্নিও তথায় আসিয়া উপস্থিত। তিনিও ভগ্নীর হাস্যের কারণ শুনিয়া পরিহাস করিয়া বলিলেন, বাবা, এই কথাটিও কি তোমার ওকে বলে দিতে হয়? আমি পাছে ও দেখতে পাই বলে লুকিয়ে শাকগুলি চুরি করে নিয়ে এলুম, আর তুমি কি না তাই বলে দিয়ে আমাকে অপদস্থ করলে? এই বলিয়া দুই ভগ্নীতে হাস্যের রোল তুলিলেন। তখন ঠাকুর বলিলেন, তা কি জানি বাবু, যখন বিষয় সব ভাগ যোগ হয়ে গেল তখন ওরূপে না বলে নেওয়াটা ভালো নয়। তাই বলে দিলুম যে উনি শুনে যা হয় বোঝাপড়া করুন। রানীর কন্যারা বাবার কথায় আরও হাসিতে লাগিলেন এবং ভাবিলেন, বাবার কি সরল উদার ভাব। রানীর কন্যারা বাবার কথায় আরও হাসিতে লাগিলেন
এবং ভাবিলেন বাবার কি সরল উদার স্বভাব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।